ডিয়ার স্টুডেন্টস, তোমরা যারা ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রস্তুতির জন্য আমরা আমাদের চ্যানেলে জিকের উপর প্র্যাকটিস সেট দিয়ে থাকি। আমরা এটাকে 32টি প্র্যাকটিস সেট দিয়েছি। আজকে আমরা এখানে 33 নম্বর প্র্যাকটিস সেটটি আলোচনা করব। তোমাদের পরীক্ষা যেমন 25টি প্রশ্ন আসে, একই রকম 25টা প্রশ্ন আমরা এখানে আলোচনা করি। তো প্রশ্নগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং কতগুলো করতে পারছো অবশ্যই ভিডিও শেষে কমেন্ট করে জানাও। তো চলো আজকের প্রশ্নগুলো কি আছে দেখা যাক। প্রথম প্রশ্ন, কোন পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়? সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, সঞ্জীবনী না ডন? তো সঠিক উত্তর হবে অপশন সি, সঞ্জীবনী পত্রিকায় প্রথম বয়কট আন্দোলনের ডাক দেওয়া হয়। এই পত্রিকার সম্পাদক ছিলেন কৃষ্ণকুমার মিত্র। বয়কট আন্দোলন হচ্ছে 1905 সালে লর্ড কার্জনের সময় যে বঙ্গভঙ্গ হয়েছিল, এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি আন্দোলন ছিল স্বদেশী আন্দোলন, এবং স্বদেশী থেকে বয়কট আন্দোলনের সূত্রপাত ঘটে। 1905 সালে 7ই আগস্ট কলকাতা টাউন হলে এই আন্দোলনের সূচনা হয় এবং এই আন্দোলনটি চলেছিল 1911 সাল পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত 11 সালে বঙ্গভঙ্গ রদ হয়ে যায় ততদিন পর্যন্ত এই আন্দোলন চলেছিল। স্বদেশী আন্দোলনের মূল লক্ষ্য ছিল ব্রিটিশ পণ্যকে বর্জন করা এবং দেশের জিনিসপত্র ব্যবহার করা। এই আন্দোলনের সময় যেসব নেতারা নেতৃত্ব দিয়েছিলেন তাদের মধ্যে লালবাল পাল, বাল গঙ্গাধর তিলক, বিপিনচন্দ্র পাল এবং লালা লাজপত রায় ছিলেন বিখ্যাত। এছাড়াও এই আন্দোলনে সাপোর্ট করেছিলেন অরবিন্দ ঘোষ এবং রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে। 2 নম্বর, পল্লবদের রাজধানী কোথায় ছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে পল্লবদের রাজধানী ছিল অপশন বি, কাঞ্চি বা কাঞ্চিপুরম। পল্লব রাজবংশ 275 থেকে 897 পর্যন্ত ভারতবর্ষের এই দাক্ষিণাত্য এরিয়ায় রাজ করেছিল। পল্লব শাসকরা ছিলেন সাতবাহন সাম্রাজ্যের অধীনস্থ সামন্ত রাজা। সাতবাহন সাম্রাজ্যের পতনের পর পল্লবরা দাক্ষিণাত্যে এরিয়া দখল করে। পল্লব রাজবংশের প্রতিষ্ঠাতা হচ্ছেন সিংহবিষ্ণু। সর্বশ্রেষ্ঠ রাজা যদি বলা হয় তাহলে তিনি হচ্ছেন প্রথম নরসিংহ বর্মন, এবং অপরাজিত বর্মন ছিলেন পল্লব বংশের শেষ রাজা। এই পল্লব বংশের স্থাপত্য এবং শিল্প কারুকার্যের জন্য খুবই বিখ্যাত ছিল। এই সময় প্রচুর পরিমাণে মন্দির নির্মিত হয়। তাদের মধ্যে কতকগুলি গুরুত্বপূর্ণ মন্দির হচ্ছে এই যে পঞ্চরথের গুহা মন্দির মহাবলীপুরমের, এই ছবিটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সৌর মন্দির, আর এটা হচ্ছে কাঞ্চি কৈলাসনাথ মন্দির। এই সৌর মন্দির ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্থান পেয়েছে। কিন্তু পরীক্ষায় তোমাদের প্রশ্ন আসে যে কাঞ্চির কৈলাসনাথ মন্দির কাদের আমলে তৈরি হয়েছিল। পরীক্ষায় এরকম প্রশ্ন আসে, কাদের আমলে? পল্লবদের আমলে। সৌর মন্দির কাদের আমলে তৈরি হয়েছিল? পল্লবদের আমলে। মহাবলীপুরমের পঞ্চরথের মন্দির কার আমলে তৈরি হয়েছিল? পল্লবদের আমলে। এগুলো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং যারা রাজত্ব করেছিল এবং প্রথম নরসিংহ বর্মন বিশেষ করে শ্রেষ্ঠ রাজা, এটা পরীক্ষায় আসে। 3 নম্বর, তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল কার রাজত্বকালে? বৌদ্ধ সম্মেলনগুলো সংগঠিত হয়েছিল গৌতম বুদ্ধের মৃত্যুর পর। তার যেসব বাণীগুলো হয়েছিল তা একটা নির্দিষ্ট বইয়ের আকারে লিখিত করার জন্য। তো তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়েছিল অপশন এ, অশোকের আমলে। মোট 4টি বৌদ্ধ সম্মেলন হয়েছিল। এদের মধ্যে প্রথম বৌদ্ধ সম্মেলন 483 খ্রিস্টপূর্বাব্দে অজাতশত্রুর আমলে রাজগৃহে হয়েছিল। দ্বিতীয় বৌদ্ধ সম্মেলন 383 খ্রিস্টপূর্বাব্দে 100 বছর পর পর কালাশোকের আমলে বৈশালীতে হয়েছিল। তৃতীয় বৌদ্ধ সম্মেলন 250 খ্রিস্টপূর্বাব্দে অশোকের আমলে পাটলিপুত্রে হয়েছিল। আর চতুর্থ বৌদ্ধ সম্মেলন 72 খ্রিস্টাব্দে কনিষ্কের সময় কাশ্মীরে হয়েছিল। এটা মনে রাখার জন্য আমি তোমাদের বলেছিলাম রাজার শালী খাই পাটালি কাশ্মীরে, সেখান থেকে রাজার রাজগৃহ শালী বৈশালী, খাই পাটালি পাটলিপুত্র এবং কাশ্মীরে কাশ্মীর। রাজার শালী খাই পাটালি কাশ্মীরে, এটা মনে রাখতে বলেছিলাম। তো এখান থেকে তোমরা 4টা বৌদ্ধ সংগতি কোথায় কোথায় হয়েছিল সেটা মনে রাখতে পারবে। খ্রিস্টাব্দগুলো মনে রাখার জন্য 483, 100 বছর পর 383, এটা 250টা মনে রয়ে যাবে। আর কনিষ্ক বলতে আমরা ওই শকাব্দ 78 মনে রাখি, 78 থেকে 72টা মনে রাখবে, তাহলে পারবে এটা। অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। অজাতশত্রু, কালাশোক, অশোক, কনিষ্ক। 4 নম্বর, তীক্ষ্ণ চিৎকারকারী ষাট কোন অক্ষাংশের অন্তর্গত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, উপমেরু অক্ষাংশের অন্তর্গত হচ্ছে তীক্ষ্ণ চিৎকারকারী ষাট। দেখো, পৃথিবীর বুকে বায়ুপ্রবাহ সাধারণত 3 রকমের দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে নিয়ত বায়ুপ্রবাহ, একটা স্থানীয় বায়ুপ্রবাহ, একটা সাময়িক বায়ু। এদের মধ্যে নিয়ত বায়ু আবার 3 রকমের। একটা হচ্ছে আয়ন বায়ু, একটা হচ্ছে পশ্চিমা বায়ু, আর একটা হচ্ছে মেরু বায়ু। আয়ন বায়ু এখানে এখানে এই দুটো এরিয়াতে যে বায়ু প্রবাহ হচ্ছে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আয়ন বায়ু। এবং এখানে যেটা দেখতে পাচ্ছ উত্তর এবং দক্ষিণে, এটা হচ্ছে পশ্চিমা বায়ু। আর এই মেরু এরিয়াতে যেটা প্রবাহিত হচ্ছে সেটা হচ্ছে মেরু বায়ু। ঠিক আছে। এরপর আমাদের যে তীক্ষ্ণ চিৎকারকারী ষাট, এটা মূলত দেখতে পাওয়া যায় এই যে পশ্চিমা বায়ু আছে এবং দক্ষিণের পশ্চিমা বায়ু, এইখানে দেখতে পাওয়া যায় তীক্ষ্ণ চিৎকারকারী ষাট। এটা দেখো পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে পশ্চিমা বায়ু। ঠিক আছে। এটার অক্ষাংশ হচ্ছে 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি। 30 ডিগ্রি পর্যন্ত আছে, এখানে হচ্ছে আয়ন বায়ু। 30-এর পরে শুরু হচ্ছে পশ্চিমা বায়ু। পশ্চিমা বায়ুর 40 ডিগ্রি অক্ষাংশকে, 40 থেকে 50 পর্যন্ত অক্ষাংশকে বলা হয় গর্জনশীল চল্লিশা। অর্থাৎ এখানে বায়ু প্রবাহটা গর্জন করে করে বায়ু প্রবাহ হয় বলে এটাকে বলা হয় গর্জনশীল চল্লিশা। এরপর যখন আরো নিচে চলে আসবে, 50 ডিগ্রি চলে আসবে, তখন সেটা বলা হয় প্রধানমত্ত 50 বা ভয়ঙ্কর পঞ্চাশিয়া বা ফিরিয়াস ফিফটিজ। আর যখন 60 ডিগ্রি চলে আসবে তখন সেটাকে বলা হয় তীক্ষ্ণ চিৎকারকারী 60 বা স্ক্রিমিং সিক্সটিজ।
পশ্চিমা বায়ুর গতিবেগ উত্তর গোলার্ধের তুলনায় দক্ষিণ গোলার্ধে বেশি হয়, এই জন্য এগুলো দেখতে পাওয়া যায়। কারণটা কি? কারণ হচ্ছে দক্ষিণ গোলার্ধে স্থলভাগের পরিমাণ খুব কম, অর্থাৎ বায়ু প্রবাহের সময় বায়ু বাধাপ্রাপ্ত হয় না, এবং তাছাড়া পৃথিবীর ঘূর্ণন গতির ফলে বায়ু প্রবাহের বেগটা বেড়ে যায়। ঠিক আছে। 5 নম্বর, ভারতের জাতীয় জলজ প্রাণী কোনটি? ভারতের জাতীয় জলজ প্রাণী যদি বলা হয় তাহলে সেটি হয়ে যাবে গঙ্গার যে ডলফিন, অর্থাৎ গাঙ্গেয় শুশুক, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে। 6 নম্বর, কোন তৃণভূমিকে রুটির ঝুড়ি বলা হয়? রুটির ঝুড়ি বলতে যেখানে গমের চাষ বেশি হয়, যে তৃণভূমি অঞ্চলে, আমেরিকার প্রেরি তৃণভূমি এরিয়াতে গমের চাষ বেশি হয় বলে এটাকে রুটির ঝুড়ি বলা হয় এই এরিয়াতে। এছাড়া যদি ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় তাহলে সেটি হচ্ছে ইউক্রেন, এবং যদি ভারতের রুটির ঝুড়ি বলা হয় তাহলে সেটি হচ্ছে পাঞ্জাব রাজ্য। 7 নম্বর, গরম পানি অভয়ারণ্য কোথায় অবস্থিত? গরম পানি অভয়ারণ্য অবস্থিত অপশন ডি, আসামে। আসামে উষ্ণ প্রস্রবণ এবং জলপ্রপাত দেখা যায় এই গরম পানি অভয়ারণ্যে। 8 নম্বর, অ্যাসিড বৃষ্টির মূল উপাদান কোনটি? অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী হচ্ছে সালফার ডাইঅক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো সবই অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। কিন্তু যদি মূল উপাদান বলা হয় তাহলে সেটি হয়ে যাবে সালফার ডাইঅক্সাইড। ঠিক আছে। কারণ অ্যাসিড বৃষ্টিতে থাকে সালফারিক অ্যাসিড এবং নাইট্রিক অ্যাসিড। 9 নম্বর, সম্মিলিত জাতিপুঞ্জ কবে প্রতিষ্ঠিত হয়? সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় অপশন সি, 24 অক্টোবর 1945। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পর সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয়েছিল, এবং এর সদর দপ্তর হচ্ছে নিউ ইয়র্ক সিটি, আমেরিকার। কারণটা কি ছিল? উদ্দেশ্য একটাই, যাতে বিশ্বের শান্তি বজায় থাকে আর সেরকম যুদ্ধ না হয়, বিভিন্ন দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় থাকে, এবং একটা সাস্টেনেবল ডেভেলপমেন্টের বিষয়ে সবাই যেন একসাথে কাজ করি, সেই জন্য সম্মিলিত জাতিপুঞ্জের সৃষ্টি হয়েছিল। 10 নম্বর, অবমূল্যায়ন শব্দের অর্থ কি? দ্রব্যের দাম কমে যাওয়া, শেয়ারের মূল্য কমে যাওয়া, অর্থের মূল্য কমে যাওয়া, জাতীয় আয় কমে যাওয়া। তো অবমূল্যায়ন শব্দের অর্থ হচ্ছে অর্থনীতিতে অর্থের মূল্য কমে যাওয়া। যদি কোনো দেশে অর্থের মূল্য কমে যায় বৈদেশিক মুদ্রার সাপেক্ষে, যদি ধরো ডলারের সাপেক্ষে আমাদের রুপির মূল্য কমে যায়, তখন কি হবে? আমাদের এখানে যেসব জিনিস তৈরি হবে সেই জিনিসের মূল্যটা কমে যাবে, অর্থাৎ রপ্তানি সস্তা হয়ে যাবে, রপ্তানি বেড়ে যাবে, এবং বিদেশের যেসব জিনিসগুলো তাদের দাম বেড়ে যাবে, এবং আমরা আমদানি করতে পারবো না, আমদানি কমে যাবে। 11 নম্বর, লিউকোমিয়া প্রধানত কোন কোষকে প্রভাবিত করে? লিউকোমিয়া প্রধানত অপশন বি, শ্বেতকণিকা এবং অস্থিমজ্জাকে প্রভাবিত করে। এটি এক ধরনের ক্যান্সার যা রক্ত অস্থিমজ্জার অস্বাভাবিক শ্বেতকণিকার বৃদ্ধি ঘটিয়ে দেয়। 12 নম্বর, নিচের কোনটি আউটপুট ডিভাইস নয়? নয় বলেছে, এগুলো তোমার পরীক্ষায় লক্ষ্য রাখবে, নয়টা দিয়ে দেওয়া থাকে ভালোভাবে লক্ষ্য রাখবে, নইলে আউটপুট ডিভাইস যে কোনো দেখতে পেয়ে তোমরা টিক দিয়ে চলে আসবে। তো প্লটার আউটপুট ডিভাইস, এই দেখতে পাচ্ছ এটা আউটপুট প্লটার। এখানে এলইডি আউটপুট ডিভাইস, প্রজেক্টর, মনিটর, প্রিন্টার, স্পিকার, এগুলো সব আউটপুট ডিভাইস। স্ক্যানার আমরা ইনপুট করে তারপর স্ক্যানে কিছু পাই, তাই স্ক্যানার হচ্ছে ইনপুট ডিভাইস। আউটপুট হচ্ছে বাইরে যেটা পাবো সেটা হচ্ছে আউটপুট, ইনপুট হচ্ছে যেটা দেবো তারপর আউটপুট পাবো সেটা হচ্ছে ইনপুট। স্ক্যানারে আমরা কিছু দিই, অর্থাৎ ইনপুট করি। 13 নম্বর, জাতি কোন ধরনের লিভার? জাতি হচ্ছে অপশন বি, দ্বিতীয় শ্রেণীর লিভার। দ্বিতীয় শ্রেণীর লিভারের ক্ষেত্রে কি হয়, এই জাতিটা তোমরা লক্ষ্য করো, এখানে আলম্ব আছে এই জায়গাতে, এবং এখানে সুপারিটা রাখা হয়, তারপর কাটা হয়, অর্থাৎ এখানে এই যে দৈর্ঘ্যটা, এবং এখানে আমি বল প্রয়োগ করি, আর এখানে আছে ভার, অর্থাৎ বলবাহু, আর এটা হচ্ছে রোধবাহু। আলম্ব থেকে যে দূরত্ব সেটা হচ্ছে ভার পর্যন্ত, সেটা হচ্ছে রোধবাহু, অর্থাৎ বলবাহুটা বড়। বলবাহু যদি বড় থাকে তাহলে সেটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। লিভার সম্পর্কে তোমরা যদি ট্রিক্স সহকারে জানতে চাও, 3টি ট্রিক্স দেওয়া আছে, সম্পূর্ণ ডিটেলস তুমি বুঝে যাবে, এটা আমি তোমাকে গ্যারান্টি দিতে পারি। এখান থেকে শর্টান প্লেলিস্টে চলে যাবে, প্লেলিস্টে সায়েন্সের যে প্লেলিস্ট রয়েছে সেই সায়েন্সের প্লেলিস্টের 5 নম্বর ক্লাসটি লিভারের ক্লাস, সেটা তোমরা দেখে নেবে। 15 মিনিটের মোটামুটি ক্লাস আছে, এবং সেখানে পুরো ক্লিয়ার উদাহরণের সাহায্যে তোমাদের বুঝিয়ে দেওয়া আছে। ঠিক আছে, চলো 14 নম্বর কেসে দেখি। তড়িতের উত্তম পরিবাহী কোনটি? পরিশ্রুত গরম জল, পাতিত জল বলতে ডিস্টিল ওয়াটার, বাষ্প থেকে যে জলটা পাতন করে নেওয়া হয় সেটা হচ্ছে পাতিত জল বা ডিস্টিল ওয়াটার। সি হচ্ছে পরিশ্রুত জল সাধারণ উষ্ণতায়, অর্থাৎ রিফাইন্ড ওয়াটার, আর ডি হচ্ছে লবণাক্ত জল। তো তড়িতের উত্তম পরিবাহী হচ্ছে অপশন ডি, লবণাক্ত জল। যদি সোডিয়াম ক্লোরাইড মেশানো থাকে তাহলে সেটি হয়ে যাবে তড়িতের উত্তম পরিবাহী, কারণ সোডিয়াম ক্লোরাইড আয়নিত হয়ে যায়। বাকি তোমরা যেগুলো দেখতে পাচ্ছ পরিশ্রুত জলে বা স্বচ্ছ ওয়াটারে, যদি জলটা স্বচ্ছ থাকে, পিওর ওয়াটার থাকে, তাহলে সেটাতে তড়িৎ প্রবাহিত ঠিকমতো হয় না। স্বচ্ছ জলে তো তড়িৎ প্রবাহিত হয়ই না, যদি তাতে কোনো মিনারেল মিশ্রিত থাকে তাহলে সেটা হতে পারে, নইলে হয় না। ঠিক আছে। 15 নম্বর, সহজে পড়া যায় না এমন পুরাতন লেখা পড়া সম্ভব হয় কার মাধ্যমে?
কোন রশ্মির মাধ্যমে পড়া সম্ভব হয় পুরাতন লেখাকে? যদি এরকম কোনো কাগজ থাকে, নোংরা লেখা আছে, লেখাটা বোঝা যাচ্ছে না, তাহলে কোন রশ্মির মাধ্যমে পড়া যেতে পারে? সেটা হচ্ছে অপশন সি, অবলোহিত রশ্মি বা ইনফ্রারেডের মাধ্যমে। এমনিতে আমরা সাধারণ চোখে খালি চোখে দেখতে পাবো না বা মুছিয়ে গেছে, কিন্তু সেটাতে যদি আমরা ইনফ্রারেড দিই তাহলে আমরা অতি সহজেই পড়তে পারবো। 16 নম্বর, ভারতের দক্ষিণতম স্থান কোনটি? ভারতের দক্ষিণতম স্থান যদি মূল ভূখণ্ডের বলে তাহলে সেটি হয়ে যাবে কন্যাকুমারী, কিন্তু মূল ভূখণ্ডের যদি না বলে তাহলে সেটি হয়ে যাবে অপশন বি, ইন্দিরা পয়েন্ট। ইন্দিরা পয়েন্টের পূর্ব নাম হচ্ছে পিগমেলিয়ন পয়েন্ট বা পার্সন্স পয়েন্ট। 1980 সালে ইন্দিরা গান্ধীর স্মরণে এর নামকরণ করা হয় ইন্দিরা পয়েন্ট। এই পিগমেলিয়ন পয়েন্ট নাম পরিবর্তন করে করা হয় ইন্দিরা পয়েন্ট। এটাই ভারতের দক্ষিণতম বিন্দু। যদি মূল ভূখণ্ডের বলে তাহলে সেটি হবে কন্যাকুমারী। এবং ইন্দিরা পয়েন্ট আছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের ঠিক এই জায়গাটাতে। ভারতের উত্তরতম বিন্দু হচ্ছে ইন্দিরাকোল, ঠিক এই জায়গাতে আছে সিয়াচেন হিমবাহের কাছে কারাকরম পর্বতমালায়। ভারতের পশ্চিমতম বিন্দু হচ্ছে গুহারমতি। গুহারমতি আছে ভারতের গুজরাটের কচ্ছ জেলায় এই জায়গাতে। এবং ভারতের যদি পূর্বতম বিন্দু বলে তো সেটি হচ্ছে কিবিথু, এটা আছে অরুণাচল প্রদেশের আনজাও জেলায়, এই যে এখানে দেখতে পাচ্ছ। এগুলো মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো একটা দিতে পারে। 17 নম্বর, লোকসভার এমপি হওয়ার জন্য সর্বনিম্ন বয়স কত? লোকসভার এমপি হওয়ার জন্য বয়স প্রয়োজন অপশন বি 25 বছর। রাজ্যসভার ক্ষেত্রে সেটি হচ্ছে 30 বছর। একই রকম যদি রাজ্যের ক্ষেত্রে বলা হয় তো রাজ্যের এমএলএ হওয়ার জন্য বয়স দরকার 25 বছর। আর রাজ্যের যে উচ্চকক্ষ বিধান পরিষদ সেটার সদস্য হতে গেলে বয়স হতে হবে 30 বছর। 18 নম্বর, কার হাতে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটে? টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটে চতুর্থ ইং মহীশূর যুদ্ধে, এবং সেই সময় গভর্নর যারা ছিলেন অপশন এ লর্ড ওয়েলেসলি। ইংরেজদের সাথে মহীশূরের 4টি যুদ্ধ হয়েছিল, যেগুলোকে ইং মহীশূর যুদ্ধ বলা হয়। তো প্রথমে ইং মহীশূর যুদ্ধে হায়দার আলী ব্রিটিশদের মোটামুটি পরাজিত করেছিলেন বলা যায়, এবং মাদ্রাজ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সেই সময় গভর্নর ছিলেন লর্ড ভেরলেস্ট। কারণ সেই সময় শুধুমাত্র পলাশির যুদ্ধের পরে তারা শুধুমাত্র বাংলাকেই গভর্নর করতো, অন্যান্য এরিয়া তাদের ইংরেজদের তত পাওয়ার ছিল না। পলাশি যুদ্ধের পর পলাশি 1757 হয়েছিল, এবং 10 বছর পরে অ্যাংলো মহীশূর যুদ্ধ প্রথম হয়েছিল 1767 সালে, এবং 2 বছর চলেছিল। ঠিক আছে। দ্বিতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ 1780-তে হয় এবং 80 থেকে 84 পর্যন্ত চলে। এই 4 বছরের মধ্যে হায়দার আলীর মৃত্যু ঘটে যায় এবং তার পুত্র টিপু সুলতান যুদ্ধ চালিয়ে যান। শেষ পর্যন্ত ম্যাঙ্গালোরের চুক্তি স্বাক্ষরিত হয়, এবং এই যুদ্ধের সময় ওয়ারেন হেস্টিংস ছিলেন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির গভর্নর জেনারেল। 3 নম্বর হচ্ছে তৃতীয় অ্যাংলো মহীশূর যুদ্ধ, যেটা 1790 থেকে 92 হয়েছিল। এই সময় গভর্নর জেনারেল ছিলেন লর্ড কর্নওয়ালিস, এবং এই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে ত্রিবাঙ্কুর রাজ্য, মারাঠা সাম্রাজ্য এবং হায়দ্রাবাদের নিজাম এরা যুক্ত হয়েছিল, এবং টিপু সুলতান এই যুদ্ধে পরাজিত হয়। 1792 সালে শ্রীরঙ্গপত্তমের চুক্তির মাধ্যমে যুদ্ধের সমাপ্তি ঘটে, এবং টিপু সুলতান তার সাম্রাজ্যের কিছু অংশ ব্রিটিশদের এবং এই হায়দ্রাবাদের নিজাম ও মারাঠাদের ত্রিভাঙ্কর রাজ্যকে দিতে বাধ্য হন। 4 নম্বর অ্যাংলো মহীশূর যুদ্ধ 1799 সালে হয়েছিল, এবং এই যুদ্ধে টিপু সুলতানের চূড়ান্ত পরাজয় ঘটে। এই যুদ্ধ একই রকম ভাবে মারাঠা এবং হায়দ্রাবাদের নিজাম এরা টিপু সুলতানের বিরুদ্ধে যুদ্ধ করেছিল। 19 নম্বর, সম্পদের নির্গমন তত্ত্বটি কার? সম্পদের নির্গমন তত্ত্বটি হচ্ছে অপশন সি, দাদাভাই নওরোজির তত্ত্ব। এই তত্ত্বের মাধ্যমে তিনি বলেছিলেন যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিভাবে ভারতের সম্পদকে লুট করে নিয়ে গিয়ে ভারতের অর্থনীতিকে দুর্বল করে দিচ্ছে। পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া বইতে তিনি এটি বলেছিলেন। দাদাভাই নওরোজি যেগুলো পড়ে তোমাদের, এটা হচ্ছে ইনি প্রথম ব্রিটিশ পার্লামেন্টের সদস্য ছিলেন। তিনি জাতীয় কংগ্রেসের যেসব প্রতিষ্ঠাতা সদস্য ছিল তাদের মধ্যে তিনি একজন ছিলেন, এবং 3বার সভাপতি পদ 86, 93 এবং 1906-তে হয়েছিলেন। প্রথম দেশের জাতীয় আয় তিনি পরিমাপ করেন, সেটা হচ্ছে 1867 থেকে 68 যে সাল, তখন তিনি জাতীয় আয় পরিমাপ করেন, এবং তখন জাতীয় আয় ছিল 320 কোটি টাকা ভারতের, যেখানে মাথাপিছু আয় ছিল মাত্র 20 টাকা। দাদাভাই নওরোজিকে ভারতের গ্র্যান্ড ওল্ড ম্যান বলা হয়। প্রতিটাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তাই তোমরা খুব যত্ন সহকারে এগুলো খাতাতে লিখে রাখো, এবং যদি তোমার দাদাভাই নওরোজি থেকে পড়ে তাহলে তোমাদের এখান থেকেই পড়বে। এগুলো বারবার রিপিট হয়েছে পরীক্ষাতে। 20 নম্বর, বিধান পরিষদের সভাপতি হলেন? তো বিধান পরিষদের সভাপতি মূলত হন অপশন সি, বিধান পরিষদ কর্তৃক নির্বাচিত সদস্য দ্বারা। আর যে 6টি রাজ্যে বিধান পরিষদ আছে সেগুলি হচ্ছে উত্তরপ্রদেশ, বিহার, কর্ণাটক, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, এই 6টি রাজ্যে। চলো 21 নম্বরে কিছু শব্দ কোন মাধ্যমে যেতে পারে না? শব্দ যেতে পারে না অপশন এ, শূন্য মাধ্যমে শব্দ যাতায়াত করতে পারে না। বায়ু মাধ্যমে শব্দের বেগ হচ্ছে 332 মিটার পার সেকেন্ড, কিন্তু শূন্য মাধ্যমে শব্দ যেতে পারে না। সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে শব্দ যেতে পারে, যদি মাধ্যম যে শক্ত থাকে, যেমন স্টিল, স্টিল মাধ্যমে শব্দ এখানের মধ্যে সবচেয়ে বেশি যাবে। 22 নম্বর, সীসার আকরিক কোনটি? সীসার আকরিক হচ্ছে অপশন
সি, গ্যালেন হচ্ছে সীসার আকরিক। ডলোমাইট হচ্ছে ম্যাগনেসিয়ামের প্রধান আকরিক, আর গ্যালেন হচ্ছে সীসার আকরিক। এই গ্যালেনের রাসায়নিক সংকেত হচ্ছে পিবিএস, এটাকে বলা হয় সীসা সালফাইড। 23 নম্বর, কোন চিত্রশিল্পী ভারতের সংবিধানে অলঙ্করণ করেছিলেন? ভারতের সংবিধানের অলঙ্করণ করেছিলেন, এই যে দেখতে পাচ্ছ এই ছবিগুলো আলপনার মতো, এগুলি অলঙ্করণ করেছিলেন অপশন এ নন্দলাল বসু। নন্দলাল বসু ছিলেন শান্তিনিকেতনের কলাভবনের অধ্যক্ষ এবং ইনাকে প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু অনুরোধ করেছিলেন এই নকশাগুলো করার জন্য, এবং ইনি করেছিলেন তার ছাত্রদের সাথে। 22টি ছবি তিনি অঙ্কন করেছিলেন। 24 নম্বর, বিখ্যাত বড়ো সম্প্রদায়ের পানীয় যা সম্প্রতি জিআই ট্যাগ পেয়েছে। বড়ো সম্প্রদায়ের পানীয় যেটি জিআই ট্যাগ পেয়েছে সেটি হচ্ছে বড়ো জো গোরান। এছাড়াও আরও দুটো আছে, বড়ো জু গোরান, জু বিদি, বড়ো জু গিসি, এই তিনটি। এটা এক ধরনের পানীয়, তারা চাল থেকে তৈরি করে। এবং এছাড়াও তাদের অরুণাই নামে একটি ঐতিহ্যবাহী বড়ো স্কার্ফ বা নেকওয়্যার একটি জিআই ট্যাগ পেয়েছে। এই বড়ো উপজাতিরা, এরা হচ্ছে আসাম রাজ্যে একটি বৃহৎ উপজাতি। পরীক্ষাতে প্রশ্ন আছে বড়ো সম্প্রদায় কোন রাজ্যে দেখতে পাওয়া যায়, তো কি হবে, ভারতের আসাম রাজ্যে বড়ো সম্প্রদায় দেখতে পাওয়া যায়। আর তাদের জিআই ট্যাগ হচ্ছে, এগুলো তোমাদের বললাম। 25 নম্বর, 21 জুলাই গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ভারতীয় নৌবাহিনীর জন্য যে অষ্টম এসডব্লিউসি চালু করলো সেটির নাম কি? অষ্টম অর্থাৎ শেষ অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার সেল ওয়াটারক্রাফট যেটা ভারতীয় নৌবাহিনী পেয়েছে সেটি হচ্ছে অপশন এ অজয়। ভারতের নৌবাহিনীতে 16টি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার আছে, এদের মধ্যে 8টি গার্ডেন রিচ এবং 8টি কোচিন শিপইয়ার্ড তৈরি করেছে। গার্ডেন রিচ যে 8টি তৈরি করেছে সেগুলোকে বলা হয় আর্নালে ক্লাস, আর যেগুলো কোচি করেছে 8টা কোচিন শিপইয়ার্ড লিমিটেড, সেটা বলা হয় মাহে ক্লাস। আর্নালা ক্লাসের মধ্যে এগুলো দেখতে পাচ্ছি, আর্নালা, অঞ্জদ্বীপ, আমিনি, আগরে, অন্দ্রোথ, অক্ষয়, আজিক্কাল এবং শেষ যেটা সেটা হচ্ছে অজয়। এগুলো হচ্ছে আর্নালা ক্লাসের মধ্যে। মাহে ক্লাসের মধ্যে যেগুলো আছে সেগুলো হচ্ছে মাহে, মালবান, মঙ্গরোল, মালপে এবং মুলকি। এছাড়াও আরও 3টি আছে যেগুলোর নাম এখন পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল নয়। তো শেষ যেটা সেলো এয়ারক্রাফট সেটা অলরেডি ভারত পেয়ে গেছে, সেটার নাম হচ্ছে অজয়, এটা মনে রাখবে। এবং গার্ডেনিচের যে ক্লাস সেটা হচ্ছে আর্নাল ক্লাস, আর কোচিনের ক্লাস হচ্ছে মাহে ক্লাস, এইগুলো মনে রাখবে। তাহলে আজকে 25টি প্রশ্ন ছিল। প্রশ্নগুলো তোমরা কতগুলো করতে পারছো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে বন্ধুর সাথে শেয়ার করে, এবং যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ডিয়ার স্টুডেন্টস, আজকে এই পর্যন্ত, থ্যাংক ইউ।